আসসালামু আলাইকুম। সো অ্যাডমিশন পডকাস্টে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সো আজকের পডকাস্টে তো তোমাদের সাথে আছি সামিউল ভাইয়া এবং তোমাদের তানজিম ভাইয়া। সো দুইজনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সো আমি বেসিক্যালি ওর এক ইয়ার সিনিয়র, সো আমার এক ইয়ার বেসিক্যালি জুনিয়র। সো মানে আমরা কলেজে ক্যাম্পাসে এত বেশি ইন্টারেকশন হয় যে তুই তোকারি সম্পর্ক। সো আজকে একসাথে পডকাস্টটা বানাইতেও খুব ফানি লাগতেছে, মানে লাইক এটা পডকাস্টে কেন বলতে হবে, এটা তো আসলে আমরা জানি, ঠিক আছে। তো যাই হোক, আজকে পডকাস্টে মূলত হচ্ছে আমরা দুইজনই হচ্ছে আমাদের দুইজনের অ্যাডমিশন অভিজ্ঞতা আসলে শেয়ার করতে আসছি, যে আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিরকম কিভাবে নিয়েছিলাম, রেজাল্ট কিরকম ছিল, বা হচ্ছে ধরো আলটিমেটলি কোচিং এক্সামগুলোতে আমাদের মার্ক কিরকম ছিল, তারপর আমরা অ্যাডমিশনে আমাদের টোটাল অ্যাডমিশন জার্নির একটা বলা যায় একটা ছোটভাবে ডেসক্রাইব রোড ম্যাপ আজকে আলোচনা করবো, ওইটাই বলছিলাম। তো আমি মনে হয় শুরুতে তানজিম তোকে প্রশ্ন করি যে আমাদের সবারই অবশ্য মেডিকেল একটা টার্গেট থাকবে, না থাকলে তো আসলে আলটিমেটলি চান্স পাওয়া সম্ভব না। সো এই যে টার্গেটটা, এটা কখন থেকে, এটা কি এইচএসসি লাইফের শুরু থেকে নাকি মিড পয়েন্টে নাকি অ্যাডমিশনে গিয়ে সিদ্ধান্তটা নেওয়া যে মেডিকেলের জন্য প্রিপারেশন নেই? আচ্ছা, এটা একদম আমি যদি আমার একদম লজিক একদম অনেস্টলি যদি বলতে চাই, আমি এই জিনিসটা ডিসিশন নিয়েছিলাম আমার এইচএসসি লাইফের মিড পয়েন্টে এসে। অর্থাৎ আমি ফার্স্টের দিকে তো আমি সবকিছু আমি পড়ে যাচ্ছিলাম, স্বাভাবিকভাবে আমি পড়ে যাচ্ছিলাম। তারপর এক পয়েন্টে গিয়ে আমার মনে হয়েছিল যে আমাদের প্রি টেস্ট দেওয়ার পরে মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমার মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া উচিত। এটার পিছনে অবশ্য আমার ফ্যামিলি একটা বিরাট একটা ফ্যাক্ট হিসেবে কাজ করছে, যে আমাদের পিতামাতা সবার একটা মানে আমাদের পুরো গোষ্ঠীর একটা উদ্দেশ্য ছিল, একটা লক্ষ্য ছিল যে তাদের একটা ছেলেকে ডাক্তার বানাবে। এটা আসলে সবার থাকে, টিপিক্যাল এশিয়ান ব্রাউন প্যারেন্টস। সো এটা হচ্ছে একটা বিরাট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছিল। সো আমি ভাবছি আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেডিকেল কিংবা ডক্টর হওয়াটা কিন্তু একটা নোবেল প্রফেশন। সো এই চিন্তা করে আমি মোটামুটি এইচএসসি মিড পয়েন্ট থেকে আমার প্রিপারেশনটা শুরু করছিলাম। আচ্ছা, ঠিক আছে। আপনারটা আমি যদি আমারটা জিজ্ঞেস করিস তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার টার্গেট না বলে আমি বলতে পারি একটু ড্রিম বলি। কারণ হচ্ছে কি, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে না ডাক্তার হওয়াটা আসলে একটা স্বপ্নের মতো, যে সাদা অ্যাপ্রন পরে গলায় স্টেথো ঝুলায় একটা মানে পেশেন্টের হার্টবিট শোনা, একটা রোগ ধরে ফেলা, মানে অর্থাৎ একটা জিনিস হচ্ছে কি যে লাইক একটা ঘড়ি একটা দেখে একটা যে মেকানিক সে ঘড়ির সমস্যা বুঝে 2 মিনিটে ঠিক করে ফেললো, ঠিক তেমনি মানুষের মেকানিক হচ্ছে ডাক্তাররা, যে একটা স্টেথো বসে উনি বুঝে যায় যে আসলে এই মানুষটার কি সমস্যা, বা একটা ইসিজি রিড করে উনি বুঝে যাচ্ছে যে আসলে এই লোকের কি সমস্যা। সো এইটা খুব কাছ থেকে দেখতে পারছি আমি যখন আসলে ক্লাস 9-10-এ একটা ডিএমসি ভাইয়ের কাছে পড়তাম। সো ওনার কাছে যেই সমস্যা নিয়ে উনি যাইতাম, উনি একটা ভালো সলিউশন দিত। দেখতাম উনি ইসিজি রিড করে ফেলতেছে, ইসিজি রিড করে অনেক সমস্যা বলে দিচ্ছে, বা বিভিন্ন জনের বিভিন্ন ছোটখাটো যে সকল বলা যায় কি সমস্যাগুলো ছিল, উনি ওনার কাছে গেলে উনি আসলে কখনো বিরক্ত হতেন না, সলিউশন দিয়ে দিতে, বাবা এটা করো, এভাবে করলে তুমি সুস্থ হয়ে যাবে। একটা ডায়াগনোসিস দিয়ে উনি একটা সুস্থ করে দিতে, এবং এটা খুব ভালো লাগে কাজ করতে, যে না এটাতে আসলে মজা আছে, যে মানে মানুষের যেই টাইমটাতে সবচেয়ে মানুষ অসহায়, বা যেই টাইমটাতে সবচেয়ে বেশি তার সাহায্যের প্রয়োজন, সেই টাইমটাতে ডাক্তাররা গিয়ে সাহায্য করতে পারে। তো এই একটা জিনিস আমাকে অনেক বেশি হিট করছে। আর ওনার কাছে যখন বায়োলজি পড়তাম তখন আমি দেখতাম যে না, বায়োলজি আসলে কখনো একেবারে যে মুখস্থের তা না ভাই, এখানে বুঝার ব্যাপার আছে। হিউম্যান অ্যানাটমি অনেক সুন্দর একটা জিনিস, সেটা যদি আমরা মানে বিস্তারিত বুঝে পড়া যায়, সো এখানে অনেক কিছু আছে। এবং হচ্ছে বলা যায় কি যে লাইক প্রত্যেকটা অ্যানাটমিতে আসলে যদি একটু পরিমাণ কোনো সমস্যা হতো, কি পরিমাণ আমরা অ্যাডভার্স ইফেক্ট এটা বলার বাহিরে। সো এগুলো আসলে সৃষ্টির মানে প্রশংসা করতে আমাকে বাধ্য করতো। সো সেখান থেকে বলা যায় কি আসলে আমার বায়োলজির প্রতি একটা ভালোবাসা জন্মাইছে, এবং ডাক্তার হওয়ার একটা আমার টিচার একটা ইনফ্লুয়েন্স ছিল। এইটা একটা পয়েন্ট। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে এইচএসসি লাইফের শুরুতে আবার যেটা হয়েছে, যে ধরো আমার আবার এইচএসসি লাইফের শুরুতে আমার কাছে মনে হচ্ছে না, আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটির প্রিপারেশনটাও আমার হয়তো ভালো নিতে পারবো। কারণ আমার ধরো ম্যাথে 100-তে 100 থাকতো এই যে এসএসসিতে, তারপর হচ্ছে ফিজিক্সে 100-তে 100 থাকতো, হায়ার ম্যাথে এরকম 98-95 এরকম থাকতো, অর্থাৎ অনেক ভালো মার্ক থাকতো। যার কারণে আমার কাছে মনে হতো যে আসলে আমি ফিজিক্সও তো ভালো পারি, কেমিস্ট্রি ভালো পারি, সব তো ভালো পারি। তো আলটিমেটলি খেয়াল করে দেখলাম একটা দলের মধ্যে অর্থাৎ সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতো, যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিত, বা হচ্ছে যারা একটু ইঞ্জিনিয়ারিং বেসড নার্ড পোলা পাইন, তাদের মধ্যে একটা সুপিরিয়রিটি ক্লাস করতো। আর যারা একটু মেডিকেলের প্রিপারেশন নিত তাদের কিন্তু কেন জানি
লো হিসেবে দেখো। তা মেডিকেলে 100 মার্কের পরীক্ষা দিয়ে আসলে মুখস্থের পরীক্ষা, এটা তো ছাতার পরীক্ষা, টু বি অনেস্ট এইটা এইভাবে দেখা হইতো। আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা খুব হাই লেভেল প্রোডিজি পরীক্ষা, ওইখানে আসলে যারা চান্স পায় তারা হচ্ছে হাই লেভেলের ক্যালিবার জিনিয়াস। বাট ভুলটা কিন্তু অ্যাডমিশন তখন আমার আবার মনে হ্যাঁ তখন মনে হয় যে না রে ভাই আমিও তো মেধাবী, তাহলে তার মানে তো হচ্ছে যে ভাই আমি যদি এটা প্রুফ করতে তাহলে তো আমাকে মেডিকেলে চান্স পাইলে শুধু হবে না, আমাকে যদি প্রুফ করে দেখাইতে হয় যে আমি তো ওই ক্যালিবারে, তাহলে তার মানে হচ্ছে কি যে আমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দেখাই দিতে হবে যে আই ক্যান বি আ ইঞ্জিনিয়ার অর আই ক্যান গেট এ অ্যাডমিশন। সো তখন আমার আবার একটা মিশ্র একটা অবস্থা হয়ে গেছে, মানে কি করবো, একটা কিং কর্তব্য অবস্থা হয়ে গেছে। সো এইচএসসির একটা ভালো সময় বলা যে আমার ঘোলাসা হয়ে গেছে, যে মানে আসলে যেটা হয়তো তোর ক্ষেত্রে হয়নি, তুই ফিক্সড হয়ে গেছে, যেটা আলটিমেটলি আসলে হয়তো তোর গোলে সাহায্য। সুপিরিয়রিটি কমপ্লেক্সের বিষয়টা কিন্তু আসলেই সত্যি, যেমন এই সুপিরিয়র কমপ্লেক্সের জন্য এমন না যে আমি শুরু থেকেই যদি আমি এবং নটর ডেমে যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করেছে মেডিকেলে প্রিপারেশন নিছিস, এটা সংখ্যা কম, কিন্তু তাদের কুইজ থেকে শুরু করে সবকিছু এমন ভাবে মানে ইঞ্জিনিয়ারিং বেসড, এবং তাদের মধ্যে একটা আলাদা লেভেলের একটা মানে প্রোডিজি লেভেলের একটা সুপিরিয়রিটি কাজ করে, যে ভাই আমি এই ম্যাথ পারি, ওই প্রামাণিক স্যারের ওই ম্যাথ পারি, এটা পারি ওইটা পারি। আর বায়োলজি তো ফ্লেক্স নেওয়ার কিচ্ছু না, আলটিমেটলি মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তারা তো ফ্লেক্স দিতে পারতেছে না, এটা একটা অনেক বড় সমস্যায় পড়তাম আর কি। এই হলো ঘটনা। আচ্ছা, তো এই গেল একটু পর্ব, আমরা এখন আর কি নিয়ে কথা বলতে পারি রাজিম? আচ্ছা, ওই যে ইংলিশ আর জিকে প্রিপারেশন নিয়ে অনেকেরই একটা আস্কিং থাকে যে অ্যাকচুয়ালি আমরা ইন্টার লাইফ থেকে জিকে ইংলিশটাকে আমরা ফোকাস করবো কিনা যদি আমি সোললি মেডিকেল প্রিপারেশনে থাকি। তো আমি যেহেতু ফিক্স একদম মেডিকেলের প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম, সো এটা আনসার আমি মনে হয় বেটার দিতে পারবো। তো জিকে ইংলিশটা আমি একটা কথা বলতে চাই, আমি যেটা ব্যক্তিগতভাবে আমি করছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ভাইয়া একদম ফার্স্ট ইয়ারে আমি জিকে ইংলিশ জাস্ট যতটুক, জিকে তো পুরো বাদই দিলাম, ইংলিশ জাস্ট যতটুক আমার এক্সামে মানে আমার এক্সামে যতটুকু লাগবে আমি জাস্ট ততটুকুই পড়তাম, ঠিক আছে। বাট আমাদের সেকেন্ড ইয়ারের শুরুর দিক থেকে হচ্ছে আমি জিকে প্রিপারেশন নিয়ে নেই, বাট আমি ইংলিশের ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাপেক্স বই কিনছিলাম, একটা অ্যাপেক্স বই তোমরা বাজারে পাবা, অ্যাপেক্স বইটা আমি কিনছিলাম এবং আমি ট্রাই করতাম সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন কিংবা 1 দিন হলেও যাতে আমি অ্যাপেক্স বইটা টাচ করি। ধরে আমি ধরেন 5 থেকে 4-5 পেজ পড়লাম, জাস্ট পড়লাম, চোখ বুলাইলাম। সো এটাতে আমার কিন্তু একটা মারাত্মক হেল্প করছিল আমার এডমিশন ফেজে এসে। কারণ এডমিশন ফেজে কিন্তু তোমরা সবাই লক্ষ্য করবা, এডমিশন ফেজের যে ইংলিশটা আর যেটা অ্যাজ ইউজুয়াল যে গ্রামার ইংলিশ, সেটার সাথে কিন্তু এটা একটা বিরাট একটা পার্থক্য আছে, তাই না? বিরাট একটা পার্থক্য আছে। পার্টস অফ স্পিচ যেটা আমরা আগে পড়ি না, এখন কিন্তু পড়া লাগতো। সো আমি মনে করি তোমরা যদি সেকেন্ড ইয়ার থেকে, জিকে দরকার নাই, সেকেন্ড ইয়ার থেকে যদি তোমরা ইংলিশটা, জিকে হালকা পাতলা প্রিপারেশন রাখতে পারো, বাট ইংলিশকে মেইন ফোকাসে রাখবা। যদি তোমরা ইংলিশটা ডেইলি সপ্তাহে অ্যাজ ইউজুয়াল তোমার পড়াশোনার বাইরে যদি তোমরা এডমিশনের জন্য হালকা পাতলা যদি অ্যাপেক্স বইটা প্র্যাকটিস করো, তোমার জন্য একটা মারাত্মক এটা হেল্পফুল হবে। ওকে, সো এই ব্যাপারে আমার কিছু মতামত দেই বা আমি কি করছিলাম সেটা বলি। সো আমার এখানে একটা ভালো একটা গল্প আছে। সেই গল্প হচ্ছে কি যে আমার তৎকালীন যে ক্রাশ ছিল বা বলতে পারি গার্লফ্রেন্ড বলা ঠিক হবে না, কারণ তখন আসলে মানে রিলেশন করার মতো এজ হইলো, মানে অর্থাৎ সময়টা ঠিক নাই এইচএসসি লাইফে, ঠিক আছে। সো আলটিমেটলি একটা মারাত্মক বিষয়, এটা কিন্তু আমরা মানে যারা ভালো রেজাল্ট করতেন তাদের মাথার মধ্যে একটা থাকতো যে ভাই হ্যাঁ একটা মেয়ের প্রতি আমার ভালো লাগা থাকতেই পারে, হয়তো অসম্ভব ভালোবাসি বা ভালো লাগা থাকতেই পারে, বাট আলটিমেটলি রিলেশনে জড়ায় যাওয়া চায় না। হ্যাঁ, সো এটা কিন্তু একটা খারাপ ব্যাপার। সো যাই হোক, আমি কখনো রিলেশনে জড়াই নাই এইচএসসি লাইফে, সো এইটা হলো ঘটনা। সো একটা মেয়ের সাথে কথা হইতাম, ওই মেয়ের প্রতি আমার ফিলিংস ভালো কাজ করতো। সো তো ওই মেয়েটার মেডিকেল প্রিপারেশন ছিল তার মূল টার্গেট, মানে তার জীবন যৌবন ছিল হচ্ছে যে মেডিকেলে মানে চান্স পাওয়া, যদিও আলটিমেটলি শেষ মুহূর্তে দুঃখজনকভাবে তার চান্স হয় না, সেটা আলাদা বিষয়। বাট হচ্ছে যে মানে তাকে দেখে আমার একটা মোটিভেশন থাকছে যে আরে বাবারে, ও দেখতাম কি যে ওর বড় বোন মেডিকেলে পড়তো, যার কারণে ওর বড় বোন ওকে সবসময় সাজেশন দিত যে ইংলিশটা আগায় রাখ, অ্যাপেক্স থেকে পড়ে পড়ে প্রশ্ন ব্যাংক সময় সব পড়ে রাখ। তো এখন আমি একদিন কি করছিলাম, ওর জিজ্ঞেস করলাম কি করতেছে না করতেছে, পরে দেখি যে ওর নাকি একটা এক্সট্রা সেট অফ অ্যাপেক্স বই আছে, যেটা আমাকে সে দিতে চায়। অবভিয়াসলি দাও, আমার কোনো সমস্যা নেই, আমি তো আরো পাইতে চাই, দাও। সো আমাকে দিল। দেন হচ্ছে আমি যেটা করছি যে ভাই ওই অ্যাপেক্স বই থেকে সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকদিন 5-6টা করে মুখস্থ করতাম। সো আমার ভোকাবুলারি পার্ট আমি যখন অ্যানালাইসিস করে দেখছি যে মেডিকেলে তো এগুলো আসে সিনোনিম অ্যান্টোনিম, আর আমি তখন দেখছি এগুলোতে আলটিমেটলি
মানে মেডিকেল অ্যাডমিশনের 1 মাস 2 মাস 3 মাস আসলে শেষ করা সম্ভব হয় কি সবাই হাল ছেড়ে দেয় টপিক। এরকম কিছু টপিক খুঁজে বের করছিলাম, উইক পয়েন্ট বের করছিলাম, যেগুলো আসলে কমপ্লিটলি নিজে বের করছি এমন না, ওই বান্ধবীর সাহায্যে সো বলা যায় আসলে খুঁজে বের করছিলাম। তো এগুলো আমি কি করতাম, একটু পড়তাম, ভোকাবুলারি পড়তাম, অ্যাপ্রোচের প্রিপারেশন পড়তাম, বা ভোকাবুলারি পার্ট যেটা বলতে পারি আমরা, তো সেইগুলোকে আগায় রাখতাম। সো ওই বান্ধবী আমার মাশাআল্লাহ ওই MP3 থেকে শুরু করে জিকে অনেক আগায় রাখতো, বাট ওইটা করা আমার দ্বারা সম্ভব হয় নাই, করিও নাই, আলটিমেটলি দরকারও পড়ে নাই। সো দেখতে তো পাচ্ছ আলহামদুলিল্লাহ ভালো মেডিকেল দুজনে পড়াশোনা করতেছি। সো একটা তোমাদের যদি পরামর্শ থাকে তোমরা কি করতে পারো ভাইয়া, তোমরা একটা কথা বলে যারা একাডেমিক ফেজে থাকো, তোমাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, তোমরা জেনারেল নলেজ এবং ইংলিশের থেকে জেনারেল নলেজে শুধুমাত্র মুক্তিযুদ্ধ পার্টটা পড়ে রাখতে পারো একটাবার, চাইলে একটাবার পড়ে রাখতে পারো, এর বেশি দরকার নেই, নো নিডেড। আর ইংলিশের ক্ষেত্রে ভাই মাস্ট ভোকাবুলারি অংশটা অল্প অল্প করে ভোকাবুলারি পার্ট যেটা আছে শুধুমাত্র এমন না যে সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু আছে তোমরা অ্যাপ্লিকেশন আছে, ইডিয়মস ফ্রেজ আছে, আরো অনেক অ্যানালিটিক্স আছে, হ্যাঁ এরকম অনেক কিছু টপিক আছে। তোমরা এই যেমন আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগা বুকের মধ্যে আমরা কি করছি, এই যে দেখ শুরুতে বইটা তো আমারই লেখা, এইজন্য আমি জানি, সো এমন ভাবে লিখছি যাতে কম পড়ে কমন পাইতে পারে, ঠিক আছে। যেমন আমাদের এই জিকে অংশের মধ্যে জাস্ট হচ্ছে যে কত একদম সিলেক্টিভ টপিক 180 পেজের মধ্যে হচ্ছে যে প্রায় আমাদের জিকে কমপ্লিট। এন্ড দেন আমরা গ্রামার পার্টটাকে কি ইংলিশ পার্টটাকে গ্রামার পার্টে ভাগ করছি, আমি ভোকাবুলারি পার্টে ভাগ করছি, দুইটা পার্টে ভাগ করে দিছি। সো কেউ যদি মনে করে যে এসএসসি লাইভে সে হচ্ছে ভোকাবুলারি পড়বে, সো এই যে 18 থেকে 26 নাম্বার টপিক পর্যন্ত এই পার্টটা পড়ে ফেললাম। সো এই পার্টে যা কিছু আছে 453 পেজ থেকে 680 পর্যন্ত, এখানে প্রশ্ন ব্যাংক সহ সব আছে। সো এইগুলো সব সলভ করে ফেলো পুরো এইচএসসি লাইফে, তাইলে তো আর তোমার আর এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ভোকাবুলারি পার্টে তোমার 70% পার্টে কভার হয়ে যাচ্ছে। আর গ্রামার পার্ট কভার করা কোনো ব্যাপার না, 3 দিন যদি টানা গ্রামার পড়তে পারো ইংলিশ কভার হয়ে যায়, ঠিক আছে। সো এটা কোনো ব্যাপার না, এটা কোনো বড় কোনো ইস্যু না। অ্যাডমিশনে কিন্তু সবচেয়ে ঝামেলায় পড়ে ইংলিশের ভোকাবুলারি পার্টে, ঠিক আছে, এটা মারাত্মক, এটা কখনোই অ্যাডমিশনে 3 মাসে কভার করা জিনিস না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আচ্ছা তানজিব, আমার একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে কি, আমি জানি না তুই জানিস কিনা, আমার নিজে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কোচিং আমি করিনি। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা কোচিং করি নাই, আমি কোচিং করছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভাই, ঠিক আছে। মানে খুব মজার গল্প, আমি এখন সার্সলে বলে মেডিকেল কলেজে পড়ি, এখন মানে অনেক সময় বলতেও অড লাগে যে ভাই আমি মেডিকেল কোচিং করি না। এবং আমার একটা গল্প ছিল কি, যে মেডিকেলে চান্স পাওয়ার পর সব বন্ধুরা মেডিকেল সংবর্ধনা যাচ্ছে, রেটিনার সংবর্ধনা যাচ্ছে, এটার সংবর্ধনা যাচ্ছে, আমি কোথায় যাবো রে ভাই, আমি তো কোচিং করি নাই বলে আমি কোথাও সংবর্ধনা কোনো কেউ আমাকে ডাকে না, এই হলো আমার সো স্যাড। মানে এমন একটা অবস্থা, চান্স পাইও কেউ আমাকে ডাকতেছে না, এই খারাপ লাগে একটা অবস্থা বোধে পড়ছি। সো মানে আমার প্রিপারেশন তাহলে কি ছিল, ইঞ্জিনিয়ারিং বললাম। আপনার কি মনে হয় মানে সুইচ করাটা বিষয়, সুইচের বিষয়টা একটু বলেন। আমি সুইচ তাহলে কখন করলাম বা করা পসিবল কিনা, একটা কথা বলি, সুইচ যদি আমি করছি তার মানে এটা আরো 100 জন করতে পারবে ইনশাআল্লাহ, এটা পসিবল। বাট এটা আরেকটা জিনিস সত্য যে ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করাটা কঠিন। তুমি যদি ভার্সিটি ইউনিট থাকো সেখান থেকে সুইচ করো অনেক বেশি সোজা, মানে আমি তোমাকে বুঝাই বলবো না। সো যারা এই যে ভিডিওটা যারা দেখতেছো, ভার্সিটি এ ইউনিট যারা প্রিপারেশন নিতেছো, তাদেরকে একটা কথা বলি ভাই, তোমরা অবশ্যই ব্যাকআপ প্রিপারেশন হিসেবে একটা মেডিকেল প্রিপারেশন রাখতে পারো যাদের প্রিপারেশন ভালো। কারণ হচ্ছে ভার্সিটি কি পড়তেছো, ওরা কেমিস্ট্রি পড়তেছে, ফিজিক্স পড়তেছে, বায়োলজিও পড়তেছে, যারা বায়োলজি মেইন সাবজেক্ট তারা তো বায়োলজি অ্যানসার করতেই হবে। আবার যারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইতে চায় ভার্সিটিতে, তো তাদেরকে অ্যানসার তারা অবশ্যই বায়োলজি অ্যানসার করতে হবে। এখন তুমি বায়োলজি পড়তেছো ভার্সিটির জন্য, তোমার একটা পয়েন্ট কেমিস্ট্রি পড়তেছো, সো বায়োলজি কেমিস্ট্রি তুমি ভার্সিটির জন্য যা পড়তেছো এক্স্যাক্টলি ওইটাই কিন্তু মেডিকেলের জন্য, ঠিক আছে। ঘুরে ফিরে হয়তো 10% তথ্য দিতে পারে। আমার পুরোপুরি মেডিকেল ছিল, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা ধরো কেমিস্ট্রি কিংবা বায়োলজিতে ভার্সিটির জন্য ভাই তুমি প্রিপারেশন নিচ্ছ, ভালো কথা। তুমি জাস্ট মেডিকেলের জন্য কি করবা, বায়োলজি এক্সট্রা কিছু করা লাগবে না, বায়োলজি ইভেন মেডিকেল আর একটু সোজা আছে, জাস্ট কোশ্চেনগুলো একটু ঘুরায় দিবে, সহজ জিনিস তোমারে ঘুরায় দিবে যাতে তুমি না পারো, একটু কঠিন করে দিবে। যেমন নিজের কোনটা সঠিক নয়, নিজের কোনটি সত্য নয়, নিজের বৈশিষ্ট্য নয়, এরকম কোশ্চেনগুলো মেডিকেলে বেশি দেয়। আর কেমিস্ট্রির ক্ষেত্রেও ঠিক সেম, কেমিস্ট্রির জাস্ট হয়টা কি ম্যাথ পার্টটা তুমি বায়োলজির জন্য এই যে তোমার ভার্সিটির জন্য প্র্যাকটিস করো, আর এখন তোমার থিওরিটিক্যাল পার্টটা অনেক বেশি লাগবে মেডিকেলের জন্য। তো তুমি যদি দুইটাই কভার আপ করো, তোমার সব দিকে হয়ে যাচ্ছে, ইভেন তোমার পরবর্তী গুচ্ছতে হয়ে যাচ্ছে, ইজিলি গুচ্ছতে। মেডিকেলের জন্য যে থিওরি পার্টটা পড়ে, এটা আমি দেখছি কি ইঞ্জিনিয়ারিং এর পর্যন্ত কাজে লেগে যায়। অবশ্যই লাগে, অবশ্যই। আমাদের বারে 2019 এ বুয়েট ভর্তি পরীক্ষায় নিরাপদ ব্যবহার থেকে কি পরিমাণ
কি পরিমাণ থিওরি প্রশ্ন এবং অনেকগুলো থিওরি প্রশ্ন চলে আসছে। ইঞ্জিনিয়ারিং পোলাপাইন এসে এসে বলছে ভাই এগুলো কি প্রশ্ন হয়েছে, আমি বলছি ভাই এটা তো সহজ প্রশ্ন হয়েছে। হ্যাঁ আমি মারাটা খেয়েছিলাম ম্যাথে, এটা আলাদা বিষয়। বুয়েটে মারাটা খেয়েছিলাম বুয়েটে, কেতাবুদ্দিন স্যারের ম্যাথ অনেক বেশি দিছিল, আমার কেতাবের একটু ম্যাথে দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট 7 জায়গায় ভর্তি পরীক্ষা দিছিলাম, 6 জায়গায় আসছিল। সো এটা হলো আলটিমেট ফ্লেক্স। পরীক্ষা আমার ভর্তি পরীক্ষা 3 জায়গায় দিছিলাম, 3 জায়গায় চান্স পাইছিলাম। আমার হচ্ছে 100% অ্যাকুরেসি, ভালো, এটা একটা ভালো জিনিস। সো সুইচের ব্যাপারটা যেটা বলছিলাম আর কি। হ্যাঁ সো এটা করা সম্ভব। তোমাকে এক্সট্রা কি পড়তে হবে একটু দেখো তো। ফিজিক্সে তুমি ম্যাথ করতেছো ভার্সিটির জন্য, এটা তো তুমি এক্সট্রা করতেছো মেডিকেলের জন্য, কিন্তু ইন্টারফ্রাস্ট্রাকচার ভাবতে হবে। হ্যাঁ আবার তুমি জাস্ট এখন মেডিকেলের জন্য ফিজিক্সের জাস্ট থিওরি পার্টটা পড়ে ফেললে তোমার কিন্তু মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে 75 মার্কের প্রিপারেশন হয়ে গেছে কিন্তু অলরেডি। জাস্ট এখন জিকে ইংলিশের জন্য একটা কম্প্যাক্ট বই পড়বা, এই যে একটা কম্প্যাক্ট বই আছে, যে কোনো একটা বই নিয়ে শেষ মাসে যদি টানা রিডিং দাও, টানা পড়তে থাকো, দুবার রিভিশন দাও, কভার আপ হয়ে যাবে ভাই। এবং অনেকে আছে যারা এরকম লাস্টে 2 মাস পড়া মেডিকেলে চান্স পেয়ে গেছে। আমি নিজেই তো আছি, তানজিম তোমাকে বলি, আমার মেডিকেল প্রিপারেশনে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে কি, আমি প্রতি বুধবারে উইকলি দিতাম, আমি পড়তাম হচ্ছে উদ্ভাসে। উন্মেষে উইকলি দিতাম, উন্মেষে যে উইকলি সবাই দিত, ওই উইকলিতে আমি দিতাম উন্মেষে। অন্যরা তো পুরো সপ্তাহ ধরে পড়ছে, খুব ভালো পয়েন্ট, খুবই ভালো, পুরো সপ্তাহ ধরে পড়ছে উইকলিতে। আমি পুরো সপ্তাহ পড়ি নাই, আমি মঙ্গলবার পড়ছি। মঙ্গলবার আমি ইঞ্জিনিয়ারিং অফ দিতাম, মানে কোচিং থাকলে অফ দিতাম। ওই দিন আমার হারাম, ইঞ্জিনিয়ারিং বই টাচ করা হারাম, ভার্সিটি ইউনিটের বই টাচ করা হারাম, প্রশ্ন ব্যাংক টাচ করা হারাম। ওই দিন আমার কমপ্লিটলি শুধু মেডিকেল। অর্থাৎ পুরা উইকলিতে যারা, মানে আমার মনে আছে পুরা মানে 1 সপ্তাহ পড়া আমি একদিনে কভার করতাম। অর্থাৎ মেডিকেলের জন্য যারা ডেডিকেটেড ভাবে পড়াশোনা করছে, যেমন তানজিমের মধ্যে যারা আসছিল, ঠিক আছে, যারা শুধু মেডিকেলকে সোল প্রিপারেশন এবং তাদের মেইন টার্গেট হচ্ছে মেডিকেল, অর্থাৎ তারা মেডিকেল কোচিংই করতেছে, ডেইলি পরীক্ষা দিতেছে, ডেইলি ক্লাস করে আসতেছে, ওদের সাথে আমি কম্পিট করতেছি। অর্থাৎ তারা উইকলিতে যে পরীক্ষাটা দিবে সেই উইকলিতে আমি দিব হচ্ছে বুধবারে। তো আমি মঙ্গলবার পুরো সপ্তাহ পড়ার পড়তাম এবং বুধবারে গিয়ে উইকলিতে দিতাম, অর্থাৎ একদিনে কভার আপ করতাম। সো এভাবে করে করে তো মোটামুটি 2 মাস আগায় গেছে। দেন পরীক্ষার লাস্ট মাসে এবং দেখা যায় কি যে আধা মাস আছে পরীক্ষার, 20 দিন আছে, তখন আমি একদম মেডিকেলের দিকে টাইম দিয়েছি। অর্থাৎ হ্যাঁ, সো লাস্ট মোমেন্টে সুইচ করা পসিবল যদি তুমি আগে থেকে একটু পরের আগায় রাখো এবং একাডেমিকে তোমার প্রিপারেশনটা ভালো থাকে। সো এটা সুইচ অবশ্যই পসিবল। সো জাস্ট তোমার একটু গিয়ার আপ লাগবে এবং যথেষ্ট এফোর্ট লাগবে, যথেষ্ট এফোর্ট ছাড়া কিছুই হবে না। এফোর্টের সাথে সাহস লাগবে, সাহসটা থাকা লাগবে যে ভাই আমি সুইচ করতে পারবো। কারণ অনেকের হচ্ছে কি, আমি নিজে দেখছি কি, আমার মানে আমি দেখলাম কি মেডিকেলে আমি কম পড়ে যে পরিমাণ এফোর্টে আমার নাম্বার চলে আসতেছে, আমি অনেক সময় দেখা যায় 5 ঘন্টা পড়ে এসে উইকলিতে এমন দিন গেছে যে আমি বেশি পড়তে পারি না কোনো কারণ, উইকলিতে 5 ঘন্টা পরে 60+ নাম্বার পেয়ে গেছি। আমি ও মা, 5 ঘন্টা পরে যদি আমি 60+ নাম্বার পাই, তাহলে আমি 10 ঘন্টা পড়লে তো অবশ্যই 70+ নাম্বার পাবো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি একটু এফোর্ট দিলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। সো আমি এই জন্য চিন্তা করে লাস্ট 10 দিন, যদি মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট 10 দিন আগে আমি চিন্তা করছি বইটার আমি 3বার রিভাইজ করবো। আবার যে রিভাইজটা আমার আগে হয় নাই, আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলো পরীক্ষা দিতে দৌড়াইতে এগুলো দিই নাই, আমি এটাতে দিব। কারণ আমি বুঝতে পারছি আমার এই জায়গায় একটা স্ট্রং পয়েন্ট আছে, ইনহেরেন্ট স্ট্রং পয়েন্ট আছে। এবং এটা কিন্তু ইনহেরেন্ট বললে ভুল হবে, এটা কিন্তু এইচএসসি লাইফ থেকে, এইচএসসি লাইফের যে পড়াটার বেসিকটা, ওইটা আমার ইনহেরেন্ট হিসেবে কাজ করতেছে অ্যাডমিশনের জন্য বেস হিসেবে। সো আমি জাস্ট এটার উপর যদি একটা ভালো মতো প্যারাক মারতে পারি, তাহলে সুন্দর একটা নকশা তৈরি করা সম্ভব। সো এই জন্য আমি একদম লাস্ট মোমেন্টে একদম কড়া সুইচ দিছি এবং এই যে সলিমুল্লাহ মেডিকেল এখন অ্যাকচুয়ালি মানে কেউ বলতে পারবে না আমি যে ইঞ্জিনিয়ারিং মেইন প্রিপারেশন ছিল বা কিছু ছিল, এইগুলো ঘটনা। আশা করি তোমরা তোমাদের আনসারটা পাইছো এর রিলেটেড। আচ্ছা তানজিম, তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি যে অ্যাডমিশনে এমন কোনো কাজ করছিস যেটা তোর মানে খুব বেশি আগাই নিছিল তোকে অ্যাডমিশনে অন্য 10 জনের থেকে, তোর কাছে পার্সোনালি মনে হয় এমন কিছু করছিলি কিনা? অ্যাডমিশন টেস্টের সময় আমার যেই জিনিসটা আমার মনে হয় আমার সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে রুটিন ফলো করাটা। সবচেয়ে বেশি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই জিনিসটাতে আমরা সবাই মারা খাই, ঠিক আছে? এটা আমাদের বিশেষ করে এখন হচ্ছে আমাদের মারাত্মক একটা এডিকশন হয়ে গেছে আমাদের ফোনের বিষয়ে, কিন্তু আরো নানা বিষয় হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল এইচএসসি লাইফে যেরকম পড়াশোনা করি তার চেয়ে হালকা পাতলা অ্যাডমিশনে বাড়ায় পড়ালেখা একটু বেশি পড়ালেখা করি। কিন্তু ভাইয়া বাস্তবতা অনেক ডিফারেন্ট, ঠিক আছে?
অ্যাডমিশন লাইফে তোমার হাইয়েস্ট পটেনশিয়ালে তোমাকে ড্রপ করতে হবে। কারণ তুমি একটা জিনিস ভেবে রাখো, এই যে অ্যাডমিশন পরে, এই যে ভাই ধরো আমি তোমার সামিল ভাইয়া, আমরা ধরো মেডিকেলে পড়তেছি, কিভাবে পড়তেছি এটা বিষয় না, বাট আলটিমেটলি আমরা একদিন ডক্টর হবই খুব শীঘ্রই। তোমার সামিল ভাই খুব শীঘ্রই হবে, আমিও তারপর হবো। সো আমরা কিন্তু আলটিমেটলি ডক্টর হবই, তাই না? সো এই যে আমাদের লাইফে যে টার্নিং পয়েন্ট, এটা কিন্তু আমরা এই যে এডমিশন টেস্ট দিয়ে হয়ে গেছি। যে ইঞ্জিনিয়ারিং দিচ্ছে সে ইঞ্জিনিয়ার অবশ্যই হবে। সো তোমার এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে যে ভাইয়া হ্যাঁ আমি এই যে 3-4 মাসে পড়া দিয়ে আমার নামের সামনে আমি ডক্টর লাগাইতে পারবো। এটা কিন্তু আমরা সুপারফিশিয়াল কিন্তু বিরাট একটা বিষয়, তাই না? এটা তো এই জিনিসটা তোমাকে ভাবতে হবে। এটাই, তুমি 5 বছর পড়া দিয়ে ডাক্তার হচ্ছ, তার থেকে বড় কথা হচ্ছে ওই 3 মাসের পড়া দিয়ে ডাক্তার হচ্ছ। ওইটা কিন্তু আসল সত্য কথা, যে ওই 3 মাসের পড়া দিয়ে ডাক্তার হচ্ছ, নট লাইক তুমি 5 বছরের পড়া দিয়ে ডাক্তার হচ্ছ। 5 বছরের পড়া দিয়ে তো প্রফ পাস করে আমি ডিগ্রিটা নিচ্ছি জাস্ট, কিন্তু ডাক্তার লাগানোর যে সুযোগটা এটা হচ্ছে 3 মাস। সো ওইটা ভেবে পড়াশোনা করতে হবে, তাইলে হচ্ছে একটা গতিবেগ পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস মনে পড়ছে যে হাইয়েস্ট আউটপুটের বিষয়টা, আমি যে কাজটা করতাম আমার একটা কথা মনে পড়ে গেল, তুই জিজ্ঞেস করার আগে আমি বলে দিব, আমার তো জিজ্ঞেস করা লাগবে না, আমি আমার কথা বলে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোর এই যে আমার সামনে যে ঘড়িটা, এরকম আমার একটা ঘড়ি আমার একদম পড়ার টেবিলের সামনে রাখতাম। সো দেখা যেত কি মানে এখন তো অনেক প্রযুক্তি আছে ভাই, যে ভাই মোবাইলের মধ্যে স্ক্রিন টাইম দেখে যে ভাই কত ঘন্টা চালাইছে মোবাইল। আমি ভাই স্ক্রিন টাইম গুনতাম না, সোজা কথা, খারাপ ভাষা ইউজ করলাম না, আমি স্ক্রিন টাইম গুনতাম না। আমার স্ক্রিন টাইম আমার নিজের কাছে, অর্থাৎ কি ব্যাপারটা যে আমি মোবাইল কতক্ষণ চালাইছি সেটা, মোবাইল যতক্ষণ চালাইছি দেন হচ্ছে আমি ওয়াইড্রপ বা কোথাও দিয়ে দিতাম বা আম্মুর কাছে দিয়ে দিতাম, যাতে ইজিলি অ্যাক্সেসিবল না হয়, অর্থাৎ আমাকে চাই আসতে হবে, দূরে রাখতে হবে। এটা এক। দ্বিতীয়ত ঘড়ি সামনে রাখলে তখন দেখা যেত কি আমি কত মিনিটে কত পেজ পড়লাম একটা ট্র্যাক থাকতো। আমি আবার পড়তে পড়তে হঠাৎ করে অন্য চিন্তা হারাই গেলাম না তো, আরে আল্লাহ আমার ক্লাস অন্য কারোর সাথে রিলেশন করে ফেললো না তো, আরে আল্লাহ আমি যে এর সাথে কন্টাক্ট করতেছি না কিছু হয়ে গেল না তো, আরে আল্লাহ সকালে তো খাবার একটু বেশি খেয়ে ফেললাম, রাতে কি কম খাবো কিনা, আরে মোটা তো হয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে ডিস্ট্রাকশনে পড়ে গেলাম কিনা, এটা ট্র্যাক হচ্ছে ভাই আমার ঘড়ি ভাই। আমি হ্যাঁ পড়তে পড়তে আমি ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারি, কিন্তু পরে যখন আমি আবার ঘড়ি দেখলাম ওই কেমনে গেল, আমি তো 8:10 শুরু করছিলাম, 8:20 বাজলো কেমন, আমি তো 3 লাইন পড়ছি। আরে ফোকাস সামিউল, ফোকাস, আমি কই আইছি, ফোকাস, পড়া আবার শুরু। সো ফোকাসে থাকার জন্য অবশ্যই তোমার একটা ঘড়ি মেইনটেইন করবে এবং অ্যালার্ম মেইনটেইন করতে পারো চাইলে। অ্যালার্ম কি রকম, আমি ছোট ছোট ন্যাপ নিতাম ভাই এডমিশন টাইমে। আমার মানে টানা পড়ার অভ্যাস ছিল না, আমার কোনো কালেই টানা পড়ার অভ্যাস হয় না অ্যাকচুয়ালি। অনেকে পারে ভাই টেবিলের সাথে বসে মানে 8-9-10 ঘন্টা পড়ে ফেলতে পারে, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হইতো না। আমার প্রত্যেকটা ঘন্টায় সর্বোচ্চ 1 ঘন্টা পড়তে হলো, সর্বোচ্চ টানা 1 ঘন্টা, এরপর সম্ভবই না, মানে আমার ব্রেনে ঢুকবে না আর কিছু। সো এই জন্য আমি কি করতাম 10 থেকে 15 মিনিট একটা ন্যাপ নিতাম প্রতি 1 ঘন্টায়। সো আমি কি করতাম, জাস্ট ওই ন্যাপে কিন্তু মোবাইল চালাতাম না, জাস্ট চোখ বন্ধ করে, ঠিক আছে, চোখ বন্ধ করে শোয়া। গভীর ঘুম তো হবে না, জাস্ট চোখ বন্ধ করে শোয়া। সো 15 থেকে 20 মিনিট বা কোনো সময় অতিরিক্ত খারাপ লাগে আধা ঘন্টা একটা অ্যালার্ম দিয়ে আমি আবার ন্যাপ নিয়ে আমি আবার পড়তে, তাহলে পড়াটা ভালো হয়, পড়া খুবই ভালো হয়। সো আমরা আমাদের মোটামুটি অ্যাডমিশন লাইফে যে টেকনিক্স টিপস ফলো করছি, বিশেষ করে আমি আমার অ্যাডমিশন জার্নিটা খুবই অ্যাটিপিক্যাল ছিল এবং যারা আমার মতো অ্যাটিপিক্যাল জার্নি নিবা বা না নিলেও অনেক টিপস আমি বলার চেষ্টা করেছি, সেগুলো হয়তো তোমাদের হেল্প করতে পারে। বিশেষ করে যারা সুইচের চিন্তা করতেছে তারা অনেক বেশি হেল্প করবে আশা করি। আমি অনেকগুলো পয়েন্ট বলছি সুইচ কিভাবে করা যায় না করা যায়। আর যারা এখন ধরো এইচএসসি 26 আছো কিংবা 25 আছো, যারা এখন ভাবতেছো অ্যাকচুয়ালি তোমরা দ্বিধাদ্বন্দ্ব আছো কিসের প্রিপারেশন নিবা, সো সেই ক্ষেত্রে আমাদের কথাগুলো মনে হয় তোমাদের অনেক হেল্প করতে পারে। লাস্ট শেষ করার আগে এইচএসসি 26 এবং 25 এর জন্য একটা কথা থাকবে, সেটা হচ্ছে এইচএসসি প্রিপারেশনটা আপনারা দয়া করে, ঠিক আছে, মূল বিন্দুগামী দিবেন। মূল বিন্দুগামী মানে বুঝো গ্রাফে, যে একটা গ্রাফে 0 পয়েন্ট থেকে তুমি উপরে যেতে পারবা, নিচে যেতে পারবা, ডানে যেতে পারবা, বামে যেতে পারবা, অল আর ইকুয়াল ডিসটেন্স। সো এইচএসসি লাইফে যদি প্রত্যেকটা সাবজেক্ট আপনি সমান গুরুত্ব দিয়ে পড়েন, সমানভাবে ফোকাসড হয়ে পড়েন, এইচএসসি তে জিপিএ 5 পাওয়া সম্ভব, গোল্ডেন পাওয়া সম্ভব এবং আপনি অ্যাডমিশনে গিয়ে যে কোনো প্রিপারেশনে সুইচ করা সম্ভব। সো কোনোভাবেই ফ্যান্টাসিতে ভুগবেন না,
আমি এই সাবজেক্ট ভালো পারি মানে এই সাবজেক্টেই আমাকে নাম্বার ভালো তুলতে হবে, এই ধরনের ফ্যান্টাসিতে ভুগবেন না। আমি এই সাবজেক্ট ভালো পারি, এই সাবজেক্ট বেশি সময় ধরে পড়বো, এই সাবজেক্ট পারি না, এই সাবজেক্ট আরো কম পড়বো। এটা কিন্তু একটা দুষ্ট চক্র হয়েই যায়, যে যে সাবজেক্ট ভালো লাগে না সেটা আরো পড়া হয় না। এটা আরো মজার ব্যাপার আছে, যেমন সেটুসে একটা চ্যাপ্টার আমরা যেটা ভালো লাগে সেটা দিয়ে সবসময় পড়া শুরু করি, আবার দেখা যায় ওইটাই ভালো করে পড়া হয়, কিন্তু যে চ্যাপ্টারটা আমার পড়া হয় না ভালো, ওটা শেষের জন্য রেখে দিই, ওইটা আবারও টাইম পাই না, আবারও পড়া হয় না, আবারও পরীক্ষা খারাপ করি, একটা লুপে চলতে থাকে। সো এই লুপের মধ্যে পড়া যাবে না। আলটিমেটলি কিন্তু ওই চ্যাপ্টার থেকে এডমিশনের কোশ্চেন আসবেই। সো তুমি আনসার না করলে তোমার কোনো বন্ধু আনসার করে টিকে চান্স পেয়ে যাবে। সো যেটা তোমার সমস্যা বেশি থাকবে ওইটা আরো বেশি পড়বা, ওইটাতে টাইম আরো বেশি দিবা, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারো সলভ করে ফেলো, টাইম আছে, এখন অনেক টাইম আছে, এখন থেকে লাগে যাও, কোনো টাইম ওয়েস্ট চলবে না। সো তোমার প্রিপারেশনের মূল বিন্দুগামী রাখবা এইচএসসি টাইমে, এবং পাশাপাশি একটা টার্গেট ফিক্স করে ফেলতে পারলে ভালো, যেমন তানজিম ফিক্স করছিল। আমি ফিক্স না করলেও আমার মানে ফিক্সের মতো কাজ হয়েছিল, বললাম না ইংলিশ পড়ছি বা মেডিকেলের জন্য যা আগানোর আমি কিন্তু করে ফেলছি। অর্থাৎ টার্গেট আমার মনে থাকুক না থাকুক, আমি একটা জিনিস কি, যদি আমার একটু বিন্দু পরিমাণও ইচ্ছা থাকে যে আমি হয়তো এইদিকে যাইতে পারি, সুইচ করতে পারি, ওইটা নিয়ে আমি এফোর্টটা আমি এইচএসসি লাইফে কিছুটা দিয়ে রাখবো, আগায় রাখবো। সো দ্যাটস অল। আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো, এবং তোমরা আগামীতে এই ধরনের পডকাস্ট চাও কিনা সেটাও কমেন্টে জানাতে পারো। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।